কি অবস্থা বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এসএসসি 26, রাত পোহালেই এসএসসি এক্সাম, রাইট? সেরকম একটা ফিল হচ্ছে। অনেকে হয়তো অনেক বেশি ভয় পাচ্ছ, অনেকে অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছো। বাট নার্ভাস হওয়ার কিছুই নাই। এসএসসি এক্সাম তোমার লাইফের একটা ইম্পর্টেন্ট এক্সাম, ঠিক আছে, বাট এটা কিন্তু তোমার একেবারে যে মানে খারাপ হইলে যে তোমার অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে বা তোমার লাইফটাই ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম কোনো কিছু না। বাট হ্যাঁ, তুমি যদি এসএসসি এক্সামে ভালো করো তাহলে অবশ্যই তোমার ফিউচার লাইফটাতে একটু বেটার রেজাল্ট করতে, বেটার ফ্যাসিলিটিস গ্রো আপ করতে তোমার একটু হেল্প অবভিয়াসলি হবে। তো সেজন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা থাকে যে এই এক্সামগুলোতে, স্পেশালি যে পাবলিক এক্সামগুলো হয়, এসএসসি, এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন টেস্টগুলা, এগুলোতে ভালো একটা রেজাল্ট করার। তাই আমরা সবসময় চেষ্টা করব আমাদের বেস্ট ইফোর্টসটা দিয়ে এক্সামে একটা বেস্ট আউটপুট বের করে আনা। তারপরে রেজাল্ট কেমন হবে, ভালো হবে নাকি খারাপ হবে, সেটা তো আমার প্রিপারেশনের পাশাপাশি সৃষ্টিকর্তার উপরেও অনেক কিছু নির্ভর করে, তাই না? বাট আমাদের চেষ্টা করতে হবে আমাদের পরিশ্রম, আমাদের ইফোর্টস যেন ইফেক্টিভলি হতে পারে। সেজন্যই আজকে আমি তোমাদের অভিক ভাইয়া কথা বলবো কেমিস্ট্রি নিয়ে, কিভাবে তোমরা কেমিস্ট্রিতে শুধুমাত্র এ প্লাস না, একটা ভালো মার্ক ক্যারি করতে পারো, তোমাদের এক্সপেক্টেড মার্ক। কেউ হয়তো শুধু এ প্লাস পেয়েও স্যাটিসফাই হতে পারো, আবার কেউ 90+, কেউ 95+, কেউ 98, 99 এই মার্কও চাও। বাট যার যে এক্সপেকটেশনই থাকুক না কেন, তার প্রিপারেশান বিলো এভারেজ হোক, এভারেজ হোক, কিংবা মোর দ্যান এভারেজ, অনেক ভালো একটা প্রিপারেশন যেরকমই হোক না কেন, লাস্ট মোমেন্টের কেমিস্ট্রি প্রিপারেশনটা কেমন হবে সেটা জানতে আজকের পুরো ভিডিওটা দেখো। অ্যান্ড এতটুকু মোটামুটি এনশিওর করতে পারি, যদি এই ভিডিওটা ভালো মতো দেখো অ্যান্ড লাস্ট মোমেন্টের প্রিপারেশন যদি এই ভিডিওটা ফলো করে করতে পারো, আই গেস তোমাদের রিভিশনটা টপ নচ হবে। অ্যান্ড মাথায় রাখবা, যার রিভিশন যত ভালো হচ্ছে, যত কম্প্যাক্ট হচ্ছে, তার রেজাল্ট তত বেশি স্ট্রং হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্টে আমাদের যেটা নিয়ে একটু মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু সাজেশন নিয়ে কথা বলছি, রাইট ভাইয়া, তাহলে আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনে চলে যাই। চ্যাপ্টার ওয়াইজ সাজেশন, তো ফার্স্টে আমরা চ্যাপ্টার 3 নিয়ে কথা বলি। চ্যাপ্টার 3, দেখো কোন কোন টপিক আমাদের সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেল, তাই না? তো পরমাণু মডেল থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। যেমন রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, এদের মধ্যে কোন মডেলটা তোমার বেশি প্রিফারেবল, মোর অ্যাকসেপ্টেবল, অর্থাৎ অধিক গ্রহণযোগ্য, সে ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের এসেই থাকে। অর্থাৎ দুইটা পরমাণু মডেলের মধ্যে কম্পারেটিভ ডিসকাশন, তুলনামূলক আলোচনা, ঠিক আছে? এরপরে বোর পরমাণু মডেল থেকে আমাদের এই যে একটা ফর্মুলা আসে না, MVR = NH/2π, অর্থাৎ কৌণিক ভরবেগ রিলেটেড যে ম্যাথ আছে, এই ফর্মুলা রিলেটেড ম্যাথ, বুঝতে পেরেছ? সো এই ফর্মুলা রিলেটেড ম্যাথও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে আমরা দেখি এবং মোটামুটি বেশ ইম্পর্টেন্ট ভাইয়া। আচ্ছা, এরপরে আর কি আসে? এরপরে তোমার হচ্ছে এই চ্যাপ্টারের কথা যদি আমি বলি, ইম্পর্টেন্ট টপিকের কথা, তাহলে ওই যে বোরের আরেকটা স্বীকার্য আছে না, আরেকটা যে স্বীকার্য কোনটা বলো তো? তৃতীয় স্বীকার্য, শক্তির তোমার গ্রহণ এবং হচ্ছে অর্থাৎ শোষণ এবং তোমার নিঃসরণ বা বর্জন, যেটাই বলো, এই রিলেটেড যে তোমার যে কি বলে ওটাকে স্বীকার্য আছে, থার্ড যে স্বীকার্যটা, সেটা থেকেও কিন্তু ফর্মুলা আসতে দেখা যায়। অর্থাৎ ডেলি = H/λ এইখান থেকেও কিন্তু আমরা প্রশ্ন আসতে দেখি, বা একটু অ্যাডভান্স টাইপের কোশ্চেন আসলে কিন্তু এখান থেকে আসতে পারে। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট পার্ট কোথায় রয়েছে ভাইয়া? ওই যে পারমাণবিক ভর, পারমাণবিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, এই ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলা, এই ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলা রয়েছে সেগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। আমার কথা কি বোঝা যাচ্ছে? অ্যান্ড এই জিনিসগুলা কিন্তু আমাদের ভালো মতো আত্মস্থ করা লাগবে, না হলে কিন্তু পরীক্ষাতে
ঝামেলায় পড়বা ভাইয়া। কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে ওই যে আমাদের প্রকৃতিতে প্রাচুর্যতা বা প্রকৃতিতে আইসোটোপ কত পার্সেন্ট পাওয়া যায়, সেখান থেকে পারমাণবিক ভর বের করতে বলে না? এই ম্যাথগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ আইসোটোপের আইসোটোপের যেই পার্সেন্টেজ বা শতকরা পরিমাণ থেকে পারমাণবিক ভর যে বের করতে বলে, এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তো ম্যাথ নিয়ে অনেক কথা বললাম, এছাড়াও থিওরিটিক্যাল যে পার্ট আছে, থিওরিটিক্যাল পার্ট বলতে খুব বেশি ইম্পর্টেন্ট ভাইয়া ইলেকট্রন বিন্যাস। এইখান থেকে কিন্তু কোশ্চেন থাকেই, ইলেকট্রন বিন্যাস। সো ভালো মতো প্রত্যেকে ইলেকট্রন বিন্যাস কিন্তু করে ফেলবা, অনেক বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও ভাইয়া ইলেকট্রন বিন্যাসের যদি কথা বলি, দুইটা ইলেকট্রন বিন্যাস, কপার ক্রোমিয়াম, আচ্ছা আরেকটা হচ্ছে পটাশিয়াম। এইখান থেকেও কিন্তু বেশ আমাদের কোশ্চেন আসতে দেখা যায় যে তোমার পটাশিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনটা 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন? তারপর কপার ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন? এই কোশ্চেনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও ইলেকট্রন বিন্যাসের যে 3টা নীতি রয়েছে, ইলেকট্রন বিন্যাসের নীতি, এই নীতিগুলা থেকেও কিন্তু কোশ্চেন আসে। কোন 3টা নীতি ভাইয়া? আউফবাউ নীতি, তারপর হচ্ছে তোমার পাউলির বর্জন নীতি, আর একটা হচ্ছে হুন্ডের নীতি। সো এই 3টা নীতি থেকেও কিন্তু আমার অনেক বেশি কোশ্চেন আসতে দেখা যায়। সো থিওরিটিক্যাল পার্ট থেকে এই ইলেকট্রন বিন্যাস থেকে কোশ্চেন আসার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। আর এই চ্যাপ্টারে যে ম্যাথমেটিক্যাল পোর্শনগুলো বললাম, এই পার্টগুলাই কিন্তু ঘুরায় ফিরায় আমাদের পরীক্ষাতে আসতে দেখা যায়। সো তোমরা যারা ভালো মতো প্রিপারেশন নিতে চাও, এই টপিকগুলা কিন্তু মাথার মধ্যে ভালো মতো ঢুকায় ফেলো, যেন তোমরা এসকিউ শর্ট কোয়েশ্চেন প্লাস তোমার যে সিকিউ এইগুলাতে ভালো করতে পারো। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে আমরা চ্যাপ্টার 3-র পরে চ্যাপ্টার 4-এ চলে যাই। চ্যাপ্টার 4 ভাইয়া খুবই ইম্পর্টেন্ট পর্যায় সারণী। চ্যাপ্টার 4 খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এইখান থেকে প্রথমত সিকিউ এর জন্য যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট, এক কথায় যদি বলি, পর্যায়বৃত্ত ধর্ম। এইটা কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। পর্যায়বৃত্ত ধর্ম, আমার কথা বুঝছো? পর্যায়বৃত্ত ধর্মের গুলো কি কি আছে? আয়নাইজেশন এনার্জি, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে তোমার অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, এই রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে, এগুলা কিন্তু আসতে আমাদের পরীক্ষায় অনেক বেশি দেখা যায়। তার ট্রেন্ডগুলা, গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে, পর্যায়ের ক্ষেত্রে কি হচ্ছে, এর মাঝে আবার যে ব্যতিক্রমগুলো রয়েছে, এক্সেপশনাল যেগুলো রয়েছে, বেরিলিয়াম আছে। সো এই জিনিসপাতিগুলা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে দেখা যায়। অর্থাৎ চ্যাপ্টার 4 থেকে তুমি যদি অ্যান্সার করতে চাও, অবভিয়াসলি ভাইয়া এই পর্যায়বৃত্ত ধর্ম থেকে মাস্ট কোশ্চেন আসবে। তুমি লিখে রাখো। অ্যান্ড এই যে তোমাকে কথাগুলো বলতেছি, এগুলা কিন্তু এমন না যে আমি আসমান থেকে এসে বলতেছি, বা এইগুলার আমার এক্সট্রা অর্ডিনারি কোনো তোমাদের সাজেশন না ভাইয়া। তুমি যদি জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করো, তোমার চোখের সামনেই কোয়েশ্চেন দেওয়া আছে, জাস্ট তুমি প্রিভিয়াস কয়েক বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা এই জায়গাগুলো থেকেই কোয়েশ্চেন আসতেছে, ঘুরায় ফিরায় বারবার কোয়েশ্চেন আসতেছে। সো আমরা সাজেশন যেটা দিচ্ছি, এগুলা কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলা অ্যানালাইসিস করেই তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করতেছি। বুঝতে পেরেছ? সো এই পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে, চ্যাপ্টার 4-এ যদি এক বাক্যে আসার মতো কোনো কোশ্চেন বলি, তাহলে এই চ্যাপ্টার থেকে, এই পোর্শন থেকে অবভিয়াসলি তোমার কিন্তু পরীক্ষায় কোশ্চেন মাস্ট থাকবে। ঠিক আছে? সো এই পোর্শনগুলো ভালো মতো প্র্যাকটিস করে ফেলবা। এই পোর্শনগুলো ভালো মতো আমার কি করতে হবে? রিভিশন দিতে হবে। এছাড়াও এই চ্যাপ্টার থেকে আরেকটা যে কোশ্চেন আসে, মনে করো পর্যায়বৃত্ত ধর্ম রিলেটেড কোশ্চেন আসে গতে যেটা আসে সেটা হচ্ছে গ্রুপ পর্যায় নির্ণয়। এটাও কিন্তু খুবই 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 আমার একটা কমন কোশ্চেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এই দুইটা পার্ট যদি চ্যাপ্টার 4 থেকে তোমার ক্লিয়ার থাকে, তাহলে মোটামুটি আমরা ধরতে পারি সিকিউতে যে কোশ্চেনগুলো আসছে চ্যাপ্টার 4 থেকে, তোমার মোটামুটি সেগুলা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, চ্যাপ্টার 5-এ চলে যাই।
চ্যাপ্টার 5-এ যাই, অর্থাৎ রাসায়নিক বন্ধন। চ্যাপ্টার 5-এ চলে যাই। দেখো চ্যাপ্টার 5 থেকে অনেক কোশ্চেন আসতে পারে। বেশ এখানে আমরা কিন্তু কোশ্চেনের ভ্যারিয়েশন দেখব। প্রথমত একবারে যদি ইম্পর্টেন্ট পার্টের কথা বলি তাহলে রাসায়নিক বন্ধন রিলেটেড যে কোশ্চেনগুলো আসে, বন্ধন রিলেটেড, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এবং তোমাদের আর একটা কথা বলেছিলাম ধাতব বন্ধন, এটা তোমাদের শর্ট সিলেবাসের হয়তো বাইরে, বাট আমরা সব সময় তোমাদের প্রিফেয়ার করেছিলাম বা বলেছিলাম শর্ট সিলেবাসের বাইরে হলেও এই ধাতব বন্ধনটা পড়ে রাখবা, কারণ ভাই ছোট্ট একটা পোর্শন পড়তে তোমার 5-10 মিনিট লাগবে, ঠিক আছে? সো আমার কোশ্চেন যদি কখনো দিয়েও দেয়, বুঝতে পারতেছো তো আমাদের এডুকেশন সিস্টেমটা যতদিন যাচ্ছে তত স্ট্রিক্ট হচ্ছে। সো যদি কখনো আমার কোশ্চেন শর্টের বাইরে থেকে দিয়েও দেয় ধাতব বন্ধন থেকে, তাহলে আমি কেন অ্যান্সার করতে পারবো না? ভাই ছোট্ট একটা পোর্শন পড়ে রাখতে কি দোষ? সো ধাতব বন্ধনটাও পড়ে রাখবা, বাট সব থেকে ইম্পর্টেন্ট পোর্শনটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন। এই দুইটা বন্ধন থেকে কিন্তু অবভিয়াসলি কোশ্চেন আসবে, এবং যখন কোশ্চেন আসবে তখন তোমার মাথায় রাখা লাগবে যে অবশ্যই সেখানে ডায়াগ্রাম অ্যাড করতে হবে। আয়নিক বন্ধন আসলে তুমি যখন ক্যাটায়ন তৈরিটা দেখাবা, আমরা ক্লাসে খুব ভালো মতো শিখেছি, তখন অবভিয়াসলি ধাতুর ইলেকট্রন বিন্যাস দেখাবা, তখন ইলেকট্রনিক ডায়াগ্রামটা অ্যাড করবা। দেন ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস যখন দেখাবা, ইলেকট্রন ত্যাগ করতেছে তখন কয়টি ইলেকট্রন আছে সেটা সমেত একটা ডায়াগ্রাম দেখাবা। সেম ভাবে অ্যানায়নের ক্ষেত্রে আগে অধাতুর ইলেকট্রন বিন্যাস লিখবা, অধাতুর ডায়াগ্রাম, তারপর ইলেকট্রন গ্রহণ করার পরে যে অ্যানায়নে কনভার্ট হচ্ছে সেই একটা ডায়াগ্রাম অ্যাড করবা। আমার কথা বোঝা যাচ্ছে? আর সমযোজীর ক্ষেত্রে অবশ্যই তো তোমার ইলেকট্রনিক ডায়াগ্রামটা দেখায় ইলেকট্রন শেয়ারিংটা তোমার কিন্তু রিপ্রেজেন্ট করা লাগবে, অ্যান্ড এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার কথা বোঝা যাচ্ছে? অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যদি আমি তোমাদের ইম্পর্টেন্টের পোর্শন বলি তাহলে হচ্ছে দ্রবণীয়তা। এই দ্রবণীয়তা নিয়ে কিন্তু মাস্ট কোশ্চেন আসবে, মাস্ট, এইটার কোনো ভুল নাই দ্রবণীয়তা নিয়ে, যে কোনটা কোন যৌগে দ্রবীভূত হচ্ছে। কার্বন টেট্রাক্লোরাইড বা মিথেন পানিতে দ্রবীভূত হচ্ছে কিনা, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে কিনা, দ্রবীভূত হলে কিভাবে দ্রবীভূত হবে, অর্থাৎ ওই যে তোমার লাইক ডিজলভ লাইক নিতে যেটা পড়াইছিলাম, সো ওই রিলেটেড কোয়েশ্চেন কিন্তু এখানে থাকবে। কেন দ্রবীভূত হচ্ছে, কিভাবে দ্রবীভূত হচ্ছে, আমরা ক্লাসে পড়াইছিলাম মনে আছে? হাইড্রেশন এনথালপি, ল্যাটিস এনথালপি, এই কথাগুলো কিন্তু মাস্ট আনা লাগবে। এবং যখন আমরা দেখব পোলার যৌগ দেওয়া আছে, পোলার দ্রাবক দেওয়া আছে, মনে করো সোডিয়াম ক্লোরাইড, পানিতে দ্রবণীয়তা সম্পর্কে ব্যাখ্যাটা যাচ্ছে, তাহলে কিন্তু সেখানে আমার অবশ্যই ওই যে কিভাবে ভাগ হয়ে যাচ্ছে, সোডিয়াম প্লাসকে ঘিরে ধরে পানির যে 4টা অণু, অক্সিজেনগুলো কাছে থাকে, আবার ক্লোরাইডকে তোমার হচ্ছে হাইড্রোজেনগুলো কাছে থাকে, অক্সিজেনগুলো দূরে চলে যায়। আমরা ক্লাসে দেখছি ওই যে ওই ডায়াগ্রামগুলা কিন্তু মাস্ট অ্যাড করতে হবে। অর্থাৎ এই সমযোজী যৌগগুলা যে তোমার পোলার দ্রাবকে বা পোলার যৌগ পোলার দ্রাবকে, নন পোলার যৌগ নন পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, এই কোশ্চেনটাই দ্রবণীয়তা রিলেটেড কিন্তু মাস্ট কোশ্চেন থাকবে। এরপরে তোমাকে যদি বলি সেটা হচ্ছে জলীয় দ্রবণের প্রকৃতি। জলীয় দ্রবণের প্রকৃতি আমরা দেখতেছি কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সো এই জলীয় দ্রবণের প্রকৃতি থেকেও কিন্তু আমরা কোশ্চেন আসতে দেখতেছি। যেমন মনে করো তোমাকে বললো অ্যামোনিয়া তুমি যদি পানিতে দ্রবীভূত করো বা অ্যামোনিয়া যদি পানিতে চালনা করো তাহলে তার জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, সোডিয়াম ক্লোরাইড পানিতে চালনা করলে তার জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হবে, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা আসতে দেখতেছি। ইম্পর্টেন্ট, অবভিয়াসলি রিয়াকশনগুলো অ্যাড করে দিতে হবে, আমরা ক্লাসে দেখে আসছি। আচ্ছা, এরপরে যদি বলি তড়িৎ পরিবাহিতা, এটা নিয়ে ভালো কোশ্চেন আসতেছে, ঠিক আছে, যে কোনটা তড়িৎ পরিবহন করে কি করে না, হ্যাঁ, কেন বেশি করে কেন কম করে, সমযোজী যৌগ আয়নিক যৌগ দিয়ে তার কম্পারিজন বা কম্পারেটিভ ডিসকাশন এখানে আমাদের অ্যাড করা লাগবে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে চ্যাপ্টার 5 থেকে যেই তোমার হচ্ছে 4টা টপিক বললাম, এই 4টা টপিক খুব ভালো মতো কিন্তু পড়ে ফেলা লাগবে। অ্যান্ড এই 4টা টপিক থেকে আমরা দেখব যে আসলেই একটা ভালো মতো কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? এই 4টা টপিক থেকে আসলেই ভালো মতো কোশ্চেন আসবে। এবং আর একটা ইম্পর্টেন্ট টপিক বাদ পড়ে যাচ্ছে, এইখান থেকেও আমরা ইদানিং কোশ্চেন আসতে দেখতেছি, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুক্তজোড় বন্ধনজোড় নির্ণয়, ঠিক আছে? মুক্তজোড় বন্ধনজোড় নির্ণয়, এইটা কিন্তু আসে, মুক্তজোড় বন্ধনজোড় নির্ণয়।
যে এই একটা যৌগ PCl5 PCl3 বা পানির অণু, এখানে মুক্ত জোড় কয়টা, বন্ধন জোড় কয়টা, ওই ডায়াগ্রাম এঁকে বের করে দেখাতে হবে। ভালো কোশ্চেন আসতেছে। আচ্ছা, আর একটা পোর্শন আছে, সেটা হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম থেকে কোশ্চেন আসে। অষ্টক নিয়ম থেকে কোশ্চেন বলতে কি, মনে করো PCl5 এটা অষ্টক সংকোচন যৌগ না অষ্টক প্রসারণ যৌগ, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো কিন্তু এরকম এখানে আসতে দেখা যায়। বা PCl3, সো কে যে কোনো একটা র্যান্ডম যৌগ দিয়ে দিবে যে অষ্টক নিয়ম মানতেছে নাকি মানতেছে না, বুঝতে পেরেছ? সো এই টপিকগুলো আইডিয়া রাখতে হবে। এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 6 ভাইয়া, চ্যাপ্টার 6 মানেই হচ্ছে তোমার একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের রাজ্য, ঠিক আছে? এইখানে সবই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, সব আগা মাথায় সব ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো ফার্স্টে দেখো এখানে কি আসতে হবে, মোল সংখ্যা রিলেটেড, মোল রিলেটেড যত ম্যাথ আছে সব দেখতে হবে, সব দেখা লাগবে। এরপরে ঘনমাত্রা রিলেটেড ম্যাথ, কনসেন্ট্রেশন, ঘনমাত্রা রিলেটেড ম্যাথ। এই যে ঘনমাত্রা বের করতে বলে, ওই যে একটা ফর্মুলা আছে না তোমার, W = ASMV ডিভাইডেড বাই 1000। এই যে ফর্মুলা, এই এক ফর্মুলাতেই দেখবা কত ম্যাথ ঘুরায় ফিরায় আসতেছে। এই একটা ফর্মুলা থেকেই দেখবা কত ম্যাথ ঘুরায় ফিরায় আসতেছে। তারপরে দেখো আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, যে ওই যে তোমার কি বলে, শতকরা সংযুক্তি দেওয়া আছে, সেখান থেকে তোমার হচ্ছে সংকেত বের করতে বলে। কি সংকেত ভাইয়া? স্থূল সংকেত বের করতে বলতে পারে, আণবিক সংকেত বের করতে পারে, ঠিক আছে? শতকরা সংযুক্তি থেকে তোমার যে সংকেত বের করা, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পোর্শন অফ দিস চ্যাপ্টার। মাথায় রাখো, এইখান থেকে কিন্তু মাস্ট কোশ্চেন থাকবে। আর একটা ইম্পর্টেন্ট, এইখানে পোলাপাল অনেকে ভুল করে, বাট অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলতো ভাইয়া, লিমিটিং বিক্রিয়ক রিলেটেড ম্যাথ। এইখান থেকে অনেক ভালো কোশ্চেন থাকে, বুঝছো? লিমিটিং বিক্রিয়ক রিলেটেড ম্যাথ, এইখান থেকে ভালো কোশ্চেন থাকবে, এটা মাথায় রাখো, বুঝছো ভাইয়া? এখান থেকে আসবে। আর একটা আছে যে কোনো পদার্থ অ্যানালার গ্রেড কিনা, এটাও কিন্তু এখান থেকে আসে। অ্যানালার গ্রেড কিনা এটাও কিন্তু জিজ্ঞেস করে, অ্যানালার গ্রেড কিনা। তারপর আরেকটা জিনিস দেখো, যে সেমিমোলার দ্রবণ বের করতে বানাইতে বলে, বা কি করলে সেমিমোলার দ্রবণ হবে। হ্যাঁ, সো এই ম্যাথগুলা অনেক ভালো মতো কিন্তু করে যাইতে হবে। তারপর S1V1 = S2V2, এই ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলো আছে, হ্যাঁ, এই ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলো আছে, প্রত্যেকটা ম্যাথ ভালো মতো কিন্তু আত্মস্থ করবো। এবং এনের দেখবা যত ফর্মুলা আছে, প্রত্যেকটা ফর্মুলা ভালো মতো যেন মাথায় থাকে। যেমন N = VS, ঠিক আছে? তারপর তোমার এই এন দিয়ে মানে মোল সংখ্যা বের করা যায়। এক এনেরই দেখবা কত ফর্মুলা আছে, মোল সংখ্যা বের করার কত ফর্মুলা আছে। তো এই ফর্মুলা দিয়ে যত ম্যাথ তুমি করতে পারো, সব কিছু কিন্তু তোমার মাথায় রাখতে হবে। যেমন ধরো N = আমি যদি তোমাকে দেখাই, মনে করো N = VS আছে, N = তারপর W/M আছে, N = আর কি আছে, N = আছে তোমার হচ্ছে, যদি STP বলো V/22.4 আছে, যদি SATP তে বলো তাহলে V/24.789 আছে। সো এটা হচ্ছে SATP এর ক্ষেত্রে, এটা হচ্ছে STP তে, আর এটা হচ্ছে SATP তে, বুঝছো? সো এক এনেরই দেখবা মোল সংখ্যা বের করার কতগুলো ফর্মুলা আছে। সো এই এন রিলেটেড যত ফর্মুলা আছে, এইগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। এখান থেকে কিন্তু অবশ্যই আমার কোশ্চেন আসবে। তারপরে এই যে W = SMB/1000, W = SMB ডিভাইডেড বাই 1000। তারপর S1V1 = S2V2, হ্যাঁ, তোমার ডাইলিউশন করার যে ফর্মুলাটা, একটা ঘনমাত্রা থেকে আরেকটা ঘনমাত্রা পানি অ্যাড করতেছো, বা কি করলে সেটা তোমার হচ্ছে সেমিমোলার থেকে সেন্টিমোলারে যাইতে পারে। হ্যাঁ, কত আয়তন পানি অ্যাড করতে হবে, বা সেখানে কতটুকু পানি আছে, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে, ফর্মুলাগুলো আছে, অবশ্যই দরকার। এবং একটা কথা বলে রাখি, এই লিমিটিং বিক্রিয়র ম্যাথ যখন করবা, তখন কিন্তু অবশ্যই রিয়াকশনের সমতা করতে হবে। রিয়াকশনের সমতা যদি না করো, সমতা বা ব্যালেন্স যদি না করো, তাহলে কিন্তু কখনোই এই ম্যাথ তুমি করতে পারবা না, ভুল করে ফেলবে। অবশ্যই ব্যালেন্স করতে হবে,
অবশ্যই ব্যালেন্স করতে হবে, ওয়ার্নিং ভাইয়া, ওয়ার্নিং দিচ্ছি, অবশ্যই ব্যালেন্স করে রাখতে হবে, বুঝছো? ব্যালেন্স না করলে কিন্তু এই ম্যাথ তুমি অ্যান্সার কোনোভাবেই করতে পারবা না, মানে অ্যান্সার করতে পারবা, ভুল অ্যান্সার করবা, বুঝছো? ভুল অ্যান্সার করবা। ডান। তাহলে এই চ্যাপ্টার রিলেটেড কি কি আছে আমরা একটু দেখলাম, আইডিয়া নিলাম। এরপরে চলে যাচ্ছি চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 7, চলো চ্যাপ্টার 7 দেখে ফেলি। চ্যাপ্টার 7-এও তোমার সিলেক্টিভলি কিছু টপিক আছে, সেইগুলা কি কি আমরা একটু দেখি। প্রথমে আমাদের যে ইম্পর্টেন্ট পার্টটা আছে সেটা হচ্ছে বিক্রিয়ার যে শ্রেণী বিভাগগুলো আছে, বিক্রিয়ার যে শ্রেণী বিভাগগুলো আছে, বিক্রিয়ার শ্রেণী বিভাগগুলা কি কি আছে ভাইয়া একটু বলেন তো। বিক্রিয়ার শ্রেণী বিভাগগুলোর মধ্যে কি কি আছে, যেমন তোমার ইম্পর্টেন্ট যদি বলি, একেবারে ইম্পর্টেন্ট আমাদের সিকিউ এর জন্য, তাহলে তোমার অধঃক্ষেপণ বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, এই তিনটা বিক্রিয়া আমার সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সবগুলো তো পড়বাই, বাট কোন তিনটা সিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো এসকিউতে লাগতে পারে বা লাগবে শর্ট কোশ্চেনে, বাট বড় কোশ্চেনে মানে সিকিউতে গ বা ঘতে কোথা থেকে আসতে পারে, প্রশমন বিক্রিয়া, তারপর হচ্ছে তোমার আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, আর একটা কি বিক্রিয়া বলেছিলাম ভাইয়া, প্রশমন, আর্দ্র বিশ্লেষণ, এবং আর একটা হচ্ছে তোমার আমাদের কোনটা বললাম বলো, অধঃক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, এই তিনটা বিক্রিয়া অনেক বেশি কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ওকে ডান। বিক্রিয়া শ্রেণী বিভাগের পরে যদি আমি যাই, তাহলে হচ্ছে আমার জারণ বিজারণ, ভাই খুব ইম্পর্টেন্ট, গতে আসবে জারণ সংখ্যা নির্ণয়। কোনো একটা যৌগ দিয়ে বলবে জারণ সংখ্যা বের করো, জারণ সংখ্যা নির্ণয় খুবই ইম্পর্টেন্ট। তারপর এই কোশ্চেনটা তো আসবেই পরীক্ষায় শিওর, যে জারণ বিজারণ যুগপদ ঘটে। ঠিক আছে, জারণ বিজারণ যুগপদ ঘটে, এই কোশ্চেন যদি না আসে তাহলে আমার নাম তুমি চেঞ্জ করে দিও, এই কোশ্চেন মাস্ট আসবে, জারণ বিজারণ যুগপদ ঘটে, বুঝছো? আচ্ছা, এরপরে কি, লা শাতেলিয়ার নীতি, মাস্ট, খুব ভালো একটা কোশ্চেন, লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার নীতি এখান থেকে কিন্তু আসবে। ঠিক আছে, বিক্রিয়া দিয়ে তোমার এখান থেকে কোশ্চেন অ্যাড করতে বলবে। আর আরেকটা একটু আলাদাভাবে পড়ে যেও, সেটা হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতি, অ্যামোনিয়া প্রস্তুতি। এইখানে লা শাতেলিয়ার নীতির যেই প্রয়োগটা আছে হেবারবাস পদ্ধতিতে, এটা একটু আলাদাভাবে পড়ে যেও। সো এই চ্যাপ্টার থেকে এই এই পোর্শনগুলো মোটামুটি যদি ভালো মতো আইডিয়া রাখো, আই গেস সিকিউতে কোনো প্রবলেম হবে না। এইবার এইবার চলে যাব আমাদের সেই বস, যেখানে আমরা সবাই ভয় পাই, ঝাঁকানাকা চ্যাপ্টার, চ্যাপ্টার 11 অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, চ্যাপ্টার 11। আচ্ছা একটু বলে রাখি, একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের আমি একটা ওয়ান শট আপলোড করে দিব, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে কেমিস্ট্রি উইথ অভিক, কেমিস্ট্রি উইথ অভিক। তোমাদের কেমিস্ট্রি এক্সামের আগে, এটা আমার ইউটিউব চ্যানেল, কেমিস্ট্রি এক্সামের আগে মানে কেমিস্ট্রির আগে যে এক্সামটা আছে, ওই এক্সাম দিয়ে বের হয়েই দেখবা আমার চ্যানেলে এই ভিডিওটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এখানে তোমাদের অর্গানিকের ওয়ান শটটা আপলোড হয়ে যাবে, ওই একটা ক্লাস দিয়েই তোমাদের হয়ে যাবে এই চ্যানেলে। তোমাদের এসএসসির আগে আমি দুইটা জিনিস তোমাদের দিচ্ছি, একটা হচ্ছে অর্গানিক, আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ড চ্যাপ্টার 5-এর একটা ওয়ান শট ক্লাস, অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টার 11, যেটা চ্যাপ্টার 11 অর্গানিক কেমিস্ট্রি, এটার ওয়ান শট পাবা, মানে এটা আপলোড করব ওয়ান শট প্লাস ফুল সিলেবাসের এমসিকিউ ম্যারাথন, এমসিকিউ বুস্টার বা এমসিকিউ ম্যারাথন, এমসিকিউ ম্যারাথন। ঠিক আছে, মানে ওই একটা ক্লাস করলে এমসিকিউ নিয়ে কোনো প্যারা থাকা লাগবে না, এটা হচ্ছে গিফট, এটা তোমরা তোমাদের কেমিস্ট্রি এক্সামের আগে পেয়ে যাবে, গিফট ফর এসএসসি 26। বুঝছো ভাইয়া, বোঝা গেছে, বুঝছো? কোথায় বাবা, কেমিস্ট্রি উইথ অভিক এই ইউটিউব চ্যানেলে। সো যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, ওইখানে সব কিছু পেয়ে যাবা। চিল, ওকে ঠিক আছে। আচ্ছা তো চলো, তো চ্যাপ্টার 11 থেকে ইম্পর্টেন্ট টপিক কি কি আছে প্রথমে যদি আমি একটু বলতে যাই, হ্যাঁ সেটা হচ্ছে প্রিপারেশন, প্রত্যেকটার প্রিপারেশন। ধরো তোমার হচ্ছে অ্যালকেনের প্রিপারেশন, অ্যালকিনের প্রিপারেশন, অ্যালকাইনের প্রিপারেশন, অ্যাসিডের প্রিপারেশন, অ্যালকোহলের প্রিপারেশন, সব কিছুর প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
প্রত্যেকটার প্রিপারেশন। এখানে আসলে আমি তোমাকে আলাদাভাবে কি সাজেশন দিব এটা একটু কনফিউজিং ব্যাপার। এরপরে আছে ইন্টার কনভার্সন, অর্থাৎ নিজেদের মধ্যে নিজেদের পারস্পরিক রূপান্তর। বুঝছো? আচ্ছা বাংলায় লিখি, পারস্পরিক রূপান্তর। দাঁড়াও, তাহলে অনেকে চিৎকার করবা ভাইয়া বাংলায় কেন লেখেন নাই। পারস্পরিক রূপান্তর, ঠিক আছে? পারস্পরিক রূপান্তর। তারপরে আরেকটা কোশ্চেন আসে খুব ভালো, সেটা হচ্ছে মনে করো তোমার কাছে যেই গিভেন কোশ্চেনটা দেওয়া আছে সেখানে কার্বন সংখ্যা যত আছে, মনে করো n সংখ্যক কার্বন বিশিষ্ট কোনো একটা অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে, n সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ এইখান থেকে তোমাকে 3 ধরনের কাজ করতে পারে। একটা দেখো, একটা বলতে পারে n সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ দেওয়া থাকে, তাহলে তোমার n সংখ্যক কার্বন বিশিষ্ট যে কোনো কিছুই তৈরি করতে বলে। n সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যাসিড বা অ্যালকোহল বা অ্যালকেন বা অ্যালকিন এগুলো তৈরি করতে বলতে পারে। যদি এখানে অ্যাসিড থাকে তাহলে তার অ্যাসিড তৈরি করতে বলবে না, অন্য কিছু তৈরি করতে বলবে, ঠিক আছে? যাই হোক, এরপরে দেখো, অর্থাৎ n সংখ্যক কার্বন বিশিষ্ট মানে তোমার কাছে মনে করো ইথানোইক অ্যাসিড দেওয়া আছে, এখন বলো ইথানোইক অ্যাসিড থেকে তুমি ইথেন তৈরি করতে পারবা না। বা ইথেন দেওয়া আছে, বলো ইথেন থেকে ইথানোইক অ্যাসিড তৈরি করো, ইথানল তৈরি করতে পারবা না? পারবা, অবভিয়াসলি পারবা। আচ্ছা, আরেকটা কি বলতে পারে, তোমার কাছে n সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ আছে, এখন তোমাকে n-1 সংখ্যক কার্বন বিশিষ্ট কোনো যৌগ তৈরি করতে বললো। কেমন ভাই ব্যাপারটা কেমন? n-1 সংখ্যক, মনে করো তোমার কাছে ইথেন দেওয়া আছে, ইথেন থেকে মিথেন তৈরি করতে বললো, বা ইথেন থেকে মিথানোইক অ্যাসিড তৈরি করতে বললো, ইথেন থেকে মিথানল তৈরি করতে বললো। একটা কার্বন কম, যে ধরনের যৌগ দিছে, যে ধরনের যত সংখ্যক কার্বন আছে তার থেকে একটা কার্বন কম তৈরি করতে বললো, একটা কার্বন কম দিয়ে তৈরি করতে বললো। কি তৈরি করতে পারবো? তৈরি করতে পারা যাবে? অবভিয়াসলি আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, এরপরে কি তৈরি করতে বললো? মনে করো যে আমার কাছে যত সংখ্যক কার্বন দেওয়া আছে, এর মানে n সংখ্যক কার্বন দেওয়া আছে, এখন আমাকে 2n সংখ্যক বের করতে বললো। 2n সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ, অর্থাৎ মনে করো তোমার কাছে দেওয়া আছে ইথেন, তোমাকে আমি এখন বানাইতে বললাম বিউটেন। আচ্ছা, তোমার কাছে বিউটেন, তোমাকে আমি দিলাম হচ্ছে অকটেন, অর্থাৎ দ্বিগুণ 2n সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ, বা ইথেন থেকে বিউটানোইক অ্যাসিড। সো এরকম তোমার কাছে কিন্তু কোশ্চেন আসতে পারে, একটু মাথায় রাখতে হবে। এরকম কোশ্চেন কিন্তু আমার কাছে কি করতে পারে, এরকম কোশ্চেন আমার কাছে দিতে পারে। সো এই জিনিসগুলা মাথায় রেখে কিন্তু আমার আগাইতে হবে, অর্থাৎ যেই যত সংখ্যক কার্বন বিশিষ্ট যৌগ দেওয়া আছে, সেম সংখ্যক কার্বন বিশিষ্ট কোনো যৌগ, বা তার থেকে এক কার্বন কম বিশিষ্ট কোনো যৌগ, অথবা তার থেকে দ্বিগুণ, এটাও আসতে পারে। এইটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রাখা লাগবে। আচ্ছা, এরপরে যদি বলি আর কি ইম্পর্টেন্ট আছে ভাইয়া এই চ্যাপ্টার থেকে আমাদের আর কি ইম্পর্টেন্ট আছে? অসম্পৃক্ততার পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট। অসম্পৃক্ততার পরীক্ষা, ঠিক আছে? ওই যে বেয়ার টেস্ট ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আর ওই যে তোমাকে ইন্টার কনভার্সন বলেছিলাম না, পারস্পরিক রূপান্তর, সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যাসিড, অ্যাসিড থেকে অ্যালকোহল, এই যে ইন্টার কনভার্সন, এগুলো আসবেই, ঘুরায় ফিরায় পেঁচায় গেছায় এইখান থেকে এই কোশ্চেনগুলাই আসে। ঘুরায় টুরায় দেখবা এখান থেকে এই কোশ্চেনগুলাই আসতেছে, এর বাইরে কোনো কোশ্চেন আসে না। এবং তোমরা দুইটা বিক্রিয়া একটু বেশি ভালো মতো একটু দেখো, এটা ইম্পর্টেন্ট। ওই যে আমি বললাম না n-1 একটা কার্বন কম, সেটার জন্য তোমার ডি কার্বক্সিলেশনটা একটু দেখো। ডি কার্বক্সিলেশন যে বিক্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা দেখে রাখো।
ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর একটা আছে ওই যে দ্বিগুণ সংখ্যক, এটার জন্য উডস বিক্রিয়া, এইটার জন্য তোমার উডস বিক্রিয়া, উডস 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 বিক্রিয়া। ঠিক আছে ভাইয়া, উডস বিক্রিয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো একটু দেখো, বা সরাসরি তুমি অ্যালকাইন থেকে কিভাবে আবার অ্যালডিহাইডে যেতে পারো, হ্যাঁ। সো কোন স্পেশাল কেসগুলো রয়েছে এগুলা কিন্তু আমার জন্য বেশি দরকার। অ্যান্ড এই দুইটা জিনিস কিন্তু ডিকার্বক্সিলেশন আর উডস বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া আমার কাছে কিন্তু একটু দেখা দরকার। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটি ইম্পর্টেন্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে হ্যালোজেনেশন, বা আমরা যদি যেটা পড়েছি ক্লোরিনেশন, মিথেনের ক্লোরিনেশন। ঠিক আছে, এটা পড়ে রাখতে হবে, এইখান থেকেও কিন্তু আমার কোশ্চেন আসে। ক্লোরিনেশন বুঝেছ? ওকে, তো চ্যাপ্টার 11 থেকে বেসিক্যালি এই টপিকগুলাই তুমি যদি পড়ো, এই টপিকগুলো যেগুলো আমি কিন্তু মুখে বলেছি, আমি জাস্ট কিওয়ার্ডগুলো লিখেছি, মুখে যেগুলো বলেছে এগুলো কিন্তু ভালো মতো পড়া লাগবে সিকিউর জন্য। আচ্ছা, এসকিউর জন্য এই টপিকগুলো তো মাস্ট পড়বা, এবং একটা কথা, এর কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। তুমি যদি এমসিকিউ এর কথা বলো, এমসিকিউ এর কথা বলো, তাহলে অবশ্যই তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো বই, পুরো বই মানে তোমার পুরো যে সিলেবাসটা আছে, এই সিলেবাসে কিন্তু এমসিকিউর জন্য পড়তে হবে ভাই। এখানে কোনো শর্টকাট নাই, কোনো শর্টকাট নাই। আমি যে তোমাকে বলবো যে ভাইয়া যে তুমি এই কয়টা পড়ে ফেলো এমসিকিউ, এখান থেকে কমন আসবে না। আমি তোমাকে ওই যে বললাম এমসিকিউ ম্যারাথন ক্লাস নিব, ওইখান থেকে ম্যারাথন ক্লাস করলে দেখবা আমি টাইপ ওয়াইজ তোমাকে কোয়েশ্চেন সলভ করাবো, অর্থাৎ ওই টাইপ থেকে তোমার কোয়েশ্চেন আসবে মাস্ট। ম্যাথমেটিক্যালগুলো ওইখান থেকে তুমি শিওর কমন পাচ্ছ, ওই টাইপ থেকে কমন পাচ্ছ, কিন্তু হুবহু যে কমন পাবা এই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না, কজ কোয়েশ্চেন আমি করতেছি না। তোমাকে যে ভাইয়া বা যে আপু বলবে এইখান থেকে 100% কমন, ভাই দিস ইজ দ্য স্ক্যাম। আমার কথা মিলাই নাও, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগতেছে। যদি তোমাকে কেউ বলে যে আমি তোমাকে এই 100 এমসিকিউ করাচ্ছি, এই 100টা থেকেই তুমি কমন পাবা, ভাই টোটালি স্ক্যাম, ডোন্ট বিলিভ। এটা বিশ্বাস করো না, এটা বিশ্বাস করো না, এবং নিজের পায়ে নিজে কুড়াল মারবা, নিজের পায়ে নিজে কুড়াল মারবা। এখন হয়তো বুঝতেছো না, কমন পেয়েও যেতে পারো, বাট ফিউচারে ইন দ্য লং রান ইউ উইল রিপেন্ট, তুমি সাফার করবা, এবং এখান থেকে কমন পাওয়ার প্রবাবিলিটিও কম থাকে, না আসলে কি করবা? সো সবসময় একটা কথা মাথায় রাখবা, তুমি এসএসসি হও, এইচএসসি হও, অ্যাডমিশন স্টুডেন্ট হও, যেটাই হও, তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে টেক্সট বুকে বস হইতে হবে। টেক্সট বুকে বস হওয়ার কোনো বিকল্প নাই ভাইয়া, আমার কথা বুঝছো? টেক্সট বুকে বস হইতে হবে। সো এমসিকিউর জন্য মাস্ট ফুল বই পড়তে হবে, মাস্ট, এটার কোনো বিকল্প নাই। তোমার যে শর্ট সিলেবাস যেটা আছে, যতটুকু চ্যাপ্টারটা ভালো মতো পড়তে হবে। কজ আমি তোমাকে ম্যাথমেটিক্যাল পোর্শন টাইপ দেখাইতে পারি। কেমন টাইপ? মনে করো তোমাকে আমি একটা ম্যাথ করাইলাম, শতকরা সংযুক্তি থেকে আণবিক ভর নির্ণয়, সেখানে ক্লোরিন দেওয়া আছে। এখন ক্লোরিনের জায়গায় তোমাকে কার্বনও দেওয়া থাকতে পারে, অক্সিজেনও দেওয়া থাকতে পারে। তা ভাই ক্লোরিনেরটা তুমি যেই প্রসিডিউর ফলো করে বের করতেছ আপেক্ষিক পারমাণবিক ভর, অক্সিজেন বা কার্বনেরটা তো সেম প্রসিডিউরে বের মানে মেনেই তুমি বের করবে আপেক্ষিক পারমাণবিক ভর, বাট চেঞ্জটা কোথায় আসতেছে? ভ্যালুতে, দুইটার ভ্যালুতে চেঞ্জ আসতেছে, নাথিং এলস, এটাই তো সেম। আচ্ছা, তারপরে মনে করো তোমাকে যদি আমি বলি, মনে করো চ্যাপ্টার 5 এর কথা যদি বলি, যে কোনটা দ্রবণীয় হবে কোনটা দ্রবণীয় হবে না, আমি তোমাকে বেসিকটা শেখাই দিলাম, তোমাকে আমি দেখাই দিলাম যে মনে করো মিথেনেরটা দেখাইলাম, সোডিয়াম ক্লোরাইড দেখাইলাম, ক্যালসিয়াম ক্লোরাইড দেখালাম। এখন পৃথিবীতে কি যৌগ বলতে শুধু এই কয়টাই আছে? নাই তো, এর বাইরেও সমযোজী আছে, এর বাইরেও আয়নিক আছে, আছে না? আছে। মনে করো তোমাকে আমি শেখাইলাম পানিতে বা পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইডে তোমার হচ্ছে গিয়ে কয়টা মুক্ত জোড় আছে, কয়টা বন্ধন জোড় আছে, কিভাবে বের করতে হয় শর্টকাটে দেখালাম। কিন্তু তোমার কোয়েশ্চেনে তো পানি বা ফসফরাস পেন্টাক্লোরাইডের জায়গায় ফসফরাস ট্রাইক্লোরাইড আসতে পারে, জেনন ডাইফ্লোরাইড আসতে পারে, NCl3 আসতে পারে না? পারে কি না? কার্বন ডাইঅক্সাইড আসতে পারে, অবশ্যই আসতে পারে। তাহলে ভাইয়া আমি কি করতেছি তোমাকে? আমি তোমাকে প্রসিডিউর শেখাই দিচ্ছি। দিস ইজ কল্ড টাইপ। আমি তোমাকে টাইপ দেখাচ্ছি। তুমি যদি PCl5 পারো, PCl3 বা পানি পারো, তাহলে অবশ্যই তুমি NCl3 পারবা, অবশ্যই তুমি কার্বন ডাইঅক্সাইড পারবা, অবশ্যই তুমি জেনন ডাইফ্লোরাইড পারবা। বাট তার মানে এটা না যে আমি তোমাকে বলে দিচ্ছি যে এখানে আমি যেই 200টা সলভ করাচ্ছি সেই 200টাই কমন আসতেছে, ওই কোশ্চেনটাই দিবে। দিস ইজ নট, এইটা না, এটার মিনিং এটা না ভাইয়া। আমি তোমাকে টাইপ করাচ্ছি। এখন তুমি যদি ওই ভাইয়ার বা ওই কারোর কথা শুনে জাস্ট অতটুকুই পড়ে রাখো, তুমি স্ক্যামে পড়তেছো। আমি আবার বলতে, স্ক্যামে পড়ো না, স্ক্যামে পড়ো না, কজ এটার বাইরে তোমার জ্ঞানমূলক কোশ্চেন আসবে না,
জ্ঞানমূলক কোশ্চেন আসবে। তো জ্ঞানমূলক পড়তে গেলে তোমার কি করতে হবে? বই পড়তে হবে। বই পড়তে হবে। কোন চিপা থেকে কোয়েশ্চেন তুইলা দিবে তুমি জানো না। হয়তো মনে করো আমার স্লাইডে ওই কোয়েশ্চেন নাই, যখন টাইপ করা হয় মিস হইতেই পারে। তো তখন তুমি কি করবা? বসে থাকবা? আঙুল খাবা না তো? তো আমার জন্য বেস্ট অপশান কি? হ্যাঁ, আমি তোমাকে যে এমসিকিউ ম্যারাথন ক্লাসটা দিয়ে দিব তোমার এক্সামের আগে, আমি তোমাকে বলতে পারি যে ওই টাইপের বাইরে তুমি এমসিকিউ পাচ্ছ না, ওই টাইপের বাইরে তুমি এমসিকিউ পাচ্ছ না, এতটুকু তুমি শিওর। যদি ক্লাসটা ভালো করো তাহলে তোমার ম্যাথমেটিক্যাল কনসেপচুয়াল যাই আসুক তুমি ওইখান থেকে মাস্ট পারবা, আনডাউটেডলি পারবা, আমি শিওরিটি দিচ্ছি। কিন্তু জ্ঞানমূলক পারার জন্য তোমার বই রিডিং পড়তে হবে। অ্যান্ড এইটাও মাথায় রাখতে হবে, আমি স্লাইডে যে কোয়েশ্চেন দিচ্ছি ওই কোয়েশ্চেন হুবহু তুমি নাও পাইতে পারো পরীক্ষায়, বাট যদি ওই প্রসিডিউর ফলো করো তাহলে তুমি আলাদা যে কোনো কিছু দিলে পারবো। ওই যে বললাম আমি তোমাকে শতকরা সংযুক্তি ক্লোরিন থেকে আপেক্ষিক পরমাণু বিভাগ বের করা দেখাইছি, ক্লোরিনেরটা। তো তোমার কোয়েশ্চেনে যদি অক্সিজেন দেয়, কার্বন দেয়, পারবা না। ক্লোরিন পারলে তো কার্বন অক্সিজেন পারবাই, সেম প্রসিডিউর। তুমি যদি মুক্তজোড় বন্ধন জোড় পিসিএল 5-এরটা বের করতে পারো, পানিরটা বের করতে পারো, তাহলে তুমি কেন কার্বন ডাইঅক্সাইডটা পারবা না? কেন পিসিএল3টা পারবা না? কেন এনসিএল3টা পারবা না? পারবা। এটাই হচ্ছে টাইপ। সো আমি তোমাকে টাইপগুলো এভাবে সাজাই দিব, শর্টকাটটা এভাবেই দেখাবো, যে এমসিকিউ আসুক তুমি অ্যান্সার করতে পারবা। তার মানে এইটাই না স্লাইড থেকে উভু কমন পাচ্ছ, বুঝতে পেরেছ? সো শুধু স্লাইড পড়লেই হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তোমাকে যে এমসিকিউ ম্যারাথন দিব আমি তোমাকে একটা ফুল প্রিপারেশন নিয়ে দিব, সেটা হলে তুমি বাদ বাকি পারবা, বাট ওইটা করার পরে একটু প্র্যাকটিস করা লাগবে। কথা বুঝছো? সো প্যারা নিও না ভাই, সাথে আসি, আমি তো আছি। সো সিকিউ এমসিকিউ টাইপ ওয়াইজ যা সলভ করতে হয় করাই দিব, ওই কনসেপ্টের বাইরে তুমি পাবা না। অর্থাৎ আমরা যে কোয়েশ্চেন সলভ করতেছি ওইটার বাদে যদি কোনো একটা যৌগ চেঞ্জ করে দেয়, দিতেই পারে। সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমরা কোয়েশ্চেন সলভ করছি, ক্যালসিয়াম ক্লোরাইড দিতে পারে, পারে না? পারে, আমরা অ্যান্সার করতে পারবো। পটাশিয়াম ক্লোরাইড দিতে পারবো। সো আমরা যে টাইপ করতেছি টাইপের বাইরে কোয়েশ্চেন পাবা না, দ্যাটস ইউর ইনশিওর করতেছি। চিল, ঠিক আছে? সো এমসিকিউর জন্য এটা ভালো মতো পড়ো, আর শর্ট কোয়েশ্চেনের জন্য যে টপিকগুলো বললাম এটা তো পড়বাই, প্লাস ওই যে জ্ঞানমূলক অনুধাবনমূলক যে প্রশ্নগুলো না ওগুলাও কিন্তু শর্ট কোয়েশ্চেনে ঢোকায় দেয়। সো ভালো মতো এই প্রিপারেশনগুলো নিয়ে ফেলো, হ্যাঁ? আর যারও যে কোনো সমস্যা হলে আমাকে অবভিয়াসলি জানাবা। আর কেমিস্ট্রি উইথ অভিক এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো। আর আমার একটা গ্রুপ আছে রেজোনেটিং স্ট্রাকচার, এই গ্রুপে তোমার মোটামুটি আমি সাজেশন লিখে সেটা তোমাদের আপলোড দিয়ে দিব। চ্যাপ্টার ওয়াইজ সিকিউর জন্য কি লাগবে, এসকিউর জন্য কি লাগবে সেটা আমি আপলোড দিয়ে দিব। সো এটা দেখে ফেলো, হ্যাঁ? তো মোটামুটি এই ছিল আজকে নিয়ে কথাবার্তা। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক বেশি শুভকামনা। লাস্টলি একটা কথা বলে থাকি, যেহেতু এক্সাম সামনে, সেটা হচ্ছে নিজের নার্ভ কন্ট্রোল করতে হবে। এক্সাম প্রিপারেশন অনেক ভালো নিছো, দ্যাটস ওকে, ফাইন, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি নার্ভ ধরে রাখতে না পারো, নিজের যদি তুমি হচ্ছে বেশি এক্সাইটেড হয়ে যাও, কঠিন কোয়েশ্চেন দেখে বেশি এক্সাইটেড হয়ে গেলা, সহজ কোয়েশ্চেন দেখে বেশি এক্সাইটেড হয়ে গেলা, তাহলে কিন্তু বিপদ। এক্সাইটেড হওয়া যাবে না, নার্ভ ধরতে হবে। যেই সিচুয়েশনই আসুক তোমার এক্সামটা সুন্দর মতো দিতে হবে। এবং মনে রাখবা তোমার ওই এক্সাম যে হলটা ওইটা হচ্ছে তোমার একটা ফিল্ড, ক্রিকেট গ্রাউন্ড। সো ওইখানে যাই তোমার ছক্কা হাঁকাইতে হবে। তুমি ওয়ার্ম আপ ম্যাচে তুমি ছক্কা হাঁকাও আর ডিফেন্স করো, ডাজেন্ট ম্যাটার। এক্সাম হলটাই মেইন। যদি ওইখানে ছক্কা খাইতে যায় দেখলা ক্লিন বোল্ড, শেষ। ওইখানে কি করতে হবে? সুন্দর ছক্কা, বলটা ডিফেন্স আসলে ডিফেন্সিভ, বুঝতে পেরেছ? এবং সেইটার জন্য কি করতে হবে, যেন আমার উইকেটটা বাজাতে পারি, সেই জন্য আমার টাইমটা মেনটেন করতে হবে, নার্ভ ধরে রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি আমরা যেভাবে তোমাদেরকে পড়িয়েছি, যা শিখিয়েছি, অনেক ভালো কিছু তোমরা করতে পারবা, অনেক ভালো কিছু তোমাদের জন্য ওয়েট করতেছে। আর চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শটও তোমরা আমাদের এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। সো ভালো একটা রেজাল্টের অপেক্ষায় আছি তোমাদের। যা শুনতে চাচ্ছি যে ভাইয়া আপনার ক্লাস করে বা কথা শুনে ভালো কিছু করতে পেরেছি, এটা শোনার অপেক্ষায়, ঠিক আছে? সো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা। আমি বিশ্বাস রাখি তোমরা সবাই অনেক ভালো করতে পারবা, সবাই। সো কেমিস্ট্রি রিলেটেড যে কোনো প্রবলেম ফেস করলে আমাকে নক করো, গ্রুপে মেনশন করে জানাও। আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ এনি প্রবলেম। ওকে ভাইয়া? অ্যান্ড আবারও বলতেছি, নার্ভ ধরে রাখবা, বেশি এক্সাইটেড হয়ে যাবে না, ভয় পাওয়া যাবে না, নিজের উপর বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, অবশ্যই তিনি তোমার পরিশ্রম অনুযায়ী ভালো কিছু দান করবেন, ঠিক আছে? তো সবাই অনেক সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। বেস্ট অফ লাক।